Assalamu alaikum. Good evening, everyone. Here I am Ribat Hussain Sikdar. I am going to present my presentation, and my topic is Our Proud, Our Bangladesh. Here is my group members: Ribat Hussain Sikdar, Fatima Janna, Apple Mahmoud, Anu Akhtar, and Afna Pia. So at first, we will know about Bangladesh. Its full name is People's Republic of Bangladesh, and President is Abdul Hamid, Prime Minister Sheikh Hasina, capital Dhaka, and our currency is Taka. Our GDP per capita is $1,060.98. Time zone 60 plus, GMT plus 6. And area is 147,570 kilometers per square kilometer. Population 161.4 million. So here is more details about our proud. Here is our map and our father's nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, and our liberation war. So we'll know about our father's nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. He was a Bangladeshi politician and statesman. He is called father of the nation in Bangladesh. He served as the first president of Bangladesh and later as the prime minister of Bangladesh from 17 April 1971 until his assassination on 15th August 1975. And he was born in 17 March 1920 in Tungipara. International Mother Language Day. We know all about 21st February. It's an International Mother Language Day all over the world. It also remembers events such as killing of our students on February 21st, 1952, because they officially use their mother language, Bengali, in Bangladesh. And we know about Dr. Mohammad Yunus. He is our proud. He is born in Bangladesh, a social entrepreneur, banker, economist, and civil society leader who was awarded Nobel Prize for founding the Grameen Bank. He is popular all over the world. So now we will know about our proud Sakib Al Hasan. We know Sakib Al Hasan is #1 all-rounder in cricket in all formats. He born in 24 March 1986 as a Bangladeshi cricketer and made many records in cricket history. Now I will request Fatima Jannat to tell something about her next slide. ধন্যবাদ রিপাত শিকদারকে আমাকে উপস্থাপনা করার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আমার প্রেজেন্টেশনের টপিক হচ্ছে মোর ন্যাশনাল হিরোস। তার মধ্যে অন্যতম হচ্ছে কাজী নজরুল ইসলাম। তিনি 25শে মে 1899 সালে জন্মগ্রহণ করেন এবং 29শে আগস্ট 1976 সালে মৃত্যুবরণ করেন। বাংলায় জন্ম নেওয়া একজন বাঙালি কবি এবং পরবর্তীকালে বাংলাদেশের জাতীয় কবি। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক, যিনি বাংলা কাব্য অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখযোগ্য এবং তিনি ছিলেন বাঙালি মনীষার এক তরঙ্গীয় নিদর্শন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দুই বাংলাতেই তার কবিতা ও গান সমানভাবে সমাদিত। তার কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। তার কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের উপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। বিংশ শতাব্দীর বাংলা মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। একাধারে কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চার। তার কবিতা ও গানে এই মনোভাবই প্রতিফলিত হয়েছে। অগ্নিবীণা হাতে তার প্রবেশ, ধূমকেতুর মতো তার প্রকাশ। যেমন লেখাতে বিদ্রোহী, তেমনি জীবনে কাজেই বিদ্রোহী কবি। তার জন্ম ও মৃত্যুবার্ষিকী বিশেষ মর্যাদার সঙ্গে উভয় বাংলাতে প্রতি বছর উদযাপিত হয়ে থাকে।
নজরুল এক দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্রাথমিক শিক্ষা ছিল ধর্মীয়। স্থানীয় এক মসজিদে সম্মানিত মুয়াজ্জিন হিসেবেও কাজ করেছিলেন। কৈশোরে বিভিন্ন থিয়েটার দলের সাথে কাজ করতে যেয়ে তিনি কবিতা, নাটক ও সাহিত্য সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করেন। ভারতীয় সেনাবাহিনীতে কিছুদিন কাজ করার পর তিনি সাংবাদিকতায় যোগ দেন। এই সময় তিনি কলকাতাতেই থাকতেন। এ সময় তিনি ব্রিটিশ রাজের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ হন। প্রকাশ করেন বিদ্রোহী এবং ভাঙার গানের মতো কবিতা, ধূমকেতুর মতো সাময়িকী। জেলে বন্দী হলে পর লিখেন রাজবন্দির জবানবন্দি। এইসব সাহিত্যকর্মে সাম্রাজ্যবাদের বিরোধিতা ছিল। ভারতীয় জনগণের সাথে তার বিশেষ সম্পর্ক ছিল। তার সাহিত্যকর্মে প্রাধান্য পেয়েছে ভালোবাসা, মুক্তি এবং বিদ্রোহ। ধর্মীয় লিঙ্গভেদের বিরুদ্ধেও তিনি লিখেছেন। ছোট গল্প, উপন্যাস, নাটক লিখলেও তিনি মূলত কবি হিসেবে বেশ পরিচিত। বাংলা কাব্য তিনি এক নতুন ধারার জন্ম দেন। এটি হলো ইসলামী সঙ্গীত তথা গজল। এর পাশাপাশি তিনি অনেক উৎকৃষ্ট শ্যামা সঙ্গীত ও হিন্দু ভক্তিগীতিও রচনা করেন। নজরুল প্রায় 3000 গান রচনা এবং অধিকাংশে সুরারোপ করেছেন, যেগুলো এখন নজরুল সঙ্গীত বিশেষ জনপ্রিয়। মধ্যবয়সে তিনি পিকস ডিজিজে আক্রান্ত হন। এর ফলে আমৃত্যু তাকে সাহিত্যকর্ম থেকে বিচ্ছিন্ন থাকতে হয়। একই সাথে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বাংলাদেশের সরকার আমন্ত্রণে আসেন। এই সময় রোকেয়া সাখাওয়াত হোসেন নামেই তিনি পরিচিত। 9 ডিসেম্বর 1980 সালে তিনি জন্মগ্রহণ করেন। রোকেয়া হলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী। খ্রিস্টাব্দে বিবিসি বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জরিপে ষষ্ঠ নির্বাচিত হয়েছিলেন বেগম রোকেয়া। ছোট গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, বিজ্ঞান, কল্পকাহিনী ও শ্লেষাত্মক রচনায় রোকেয়ার স্টাইল ছিল স্বকীয় বৈশিষ্ট্যমণ্ডিত। উদ্ভাবনা, যুক্তিবাদিতা এবং কৌতুকপ্রিয়তা তার রচনার সহজাত বৈশিষ্ট্য। তার প্রবন্ধের বিষয় ছিল ব্যাপক ও বিস্তৃত। বিজ্ঞান সম্পর্কে তার অনুসন্ধিৎসার পরিচয় পাওয়া যায় বিভিন্ন রচনায়। মতিচুর 1904 সালে প্রবন্ধ গ্রন্থে রোকেয়া নারী পুরুষের সমকক্ষতার যুক্তি দিয়ে নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্বাবলম্বিতা অর্জন করে সম অধিকার প্রতিষ্ঠায় আহ্বান জানিয়েছেন এবং শিক্ষার অভাবকে নারী পশ্চাৎপদ কারণ স্টাইল ছিল সক্রিয় সহজাত বৈশিষ্ট্য। তার প্রবন্ধের বিষয় ছিল ব্যাপক ও বিস্তৃত। বিজ্ঞান সম্পর্কে তার অনুসন্ধিৎসার পরিচয়। তিনি 1861 সালে 7ই মে জন্মগ্রহণ করে এবং 7ই আগস্ট 1941 সালে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস ও 36টি প্রবন্ধ ও অন্যান্য পদ্য সংকলন তার জীবদ্দশায় বা মৃত্যু অববাহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট 95টি ছোট গল্প ও 1915টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবৃতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত গ্রন্থাগারে অপ্রকাশিত রচনা 32 খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। মোহাম্মদ আতাউল গনি ওসমানী, যিনি জেনারেল এম.জি. ওসমানী নামে অধিক পরিচিত। 1918 সালে 1 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবং 1984 সালে 16 ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। তার সমাধি দেয়া হয়েছে সিলেটে। তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে কাজ করতেন। তার কার্যকাল সময় ছিল 1939 থেকে 1947 ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী। তার পদমর্যাদা ছিল জেনারেল উপাধি, বঙ্গবীর, বঙ্গবাহাদুর, বীর উত্তম।
প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ইপিআর সর্বাধিনায়ক বাংলাদেশের সামরিক বাহিনী এপ্রিল 1971 সালে 1972 পর্যন্ত নেতৃত্ব সমূহ ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ 1947 সালে এবং ভারত পাকিস্তান যুদ্ধ 1965 সালে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ 1971 সালে যুদ্ধ সংগ্রামে তিনি যোগ দিয়েছেন। জয়নুল আবেদিন 29 ডিসেম্বর 1914 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 28 মে 1976 বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। পূর্ববঙ্গে তথা বাংলাদেশের চিত্রশিল্পী বিষয়ক শিক্ষার প্রসারে আমিত প্রচেষ্টার জন্য তিনি ধন্যবাদ ফাতেমা জান্নাত। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমার নাম অনু আক্তার, আইডি 112। আমার উপস্থাপনার বিষয়টি হচ্ছে আমাদের গৌরব। তো আমি আজকে বাংলাদেশের সুন্দরবন সম্পর্কে বর্ণনা করব। সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলে অবস্থিত একটি প্রশান্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিষয়াবলীর অন্যতম। গঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় এবং ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের 2 জেলা উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহত্তর। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,017 বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ রয়েছে ভারতের মধ্যে। সুন্দরবন 6 ডিসেম্বর 1997 খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্য বন্দর এবং পর্যটক কেন্দ্র। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার সদর দপ্তর। কক্সবাজার তার সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা 122 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। একসময় কক্সবাজার পানোয়া নামেও পরিচিত ছিল, যার আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ ফুল। এর আরও একটি প্রাচীন নাম হচ্ছে পালকি। সমুদ্র পর্যটকের আকর্ষণ, যে কারণে পর্যটন আকর্ষণ করে। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর। পর্যটক শিল্পকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান। বেসরকারি উদ্যোগে নির্মিত অনেক হোটেল। বাংলাদেশ পর্যটন কেন্দ্র নির্মিত হোটেল ছাড়াও সৈকতের নিকটেই বিশাল 5 তারা হোটেল রয়েছে। এছাড়া এখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে ঝিনুক মার্কেট। সীমান্ত পথে মায়ানমার, থাইল্যান্ড, চীন প্রভৃতি দেশ থেকে আসা বাহারি জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে বার্মিজ মার্কেট। এখানে রয়েছে দেশের একমাত্র ফিশ অ্যাকোয়ারিয়াম। আরও রয়েছে ওয়াটার বাইকিং, বিচ বাইকিং, কক্স কার্নিভাল, সার্কাস শো। পৃথিবীর সবচেয়ে বড় অ্যাকোয়ারিয়ামটি এখানে রয়েছে। কেবল কার এবং ডিজনি ল্যান্ডও রয়েছে এই সমুদ্র বন্দরটিতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি আপেল মাহমুদ। আজকে আমার প্রেজেন্টেশনের বিষয় হচ্ছে আমার বাংলাদেশ আমার গর্ব। আমরা বাংলাদেশি শুধু আমাদের বর্তমানকে নিয়েই গর্ববোধ করি না, আমরা গর্ববোধ করি আমাদের অতীত ইতিহাস নিয়েও। গৌরবময় ইতিহাসের কিছু ঐতিহাসিক স্থান সম্পর্কে আমি আলোচনা করব। বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান রয়েছে।
যেমন মহাস্থানগড় খ্রিস্টপূর্ব 400 অব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 1900 বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করে এই নিদর্শন। মৌর্য আমলে এই স্থানটি পুণ্ডনগর নামে পরিচিত ছিল। বগুড়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত। ঐতিহাসিক এই স্থানগড়কে কেন আমি আমার গর্ব মনে করি, তার কারণ হলো তৎকালীন বাংলাদেশ শুধু ছোট্ট একটি সীমানা ছিল না। ভারত, পাকিস্তান, মায়ানমার, বাংলাদেশ আরও কয়েকটি দেশ মিলে একটি সাম্রাজ্য ছিল। আর এত বড় সাম্রাজ্যের ভিতরে মহাস্থানগড় ছিল তখনকার রাজধানী। আর এই মহাস্থানগড় আমাদের বাংলাদেশেই অবস্থিত। এই এরকম আরও অনেকগুলো ঐতিহাসিক স্থান রয়েছে, যেমন পাহাড়পুর। এই ঐতিহাসিক স্থানটি 781 থেকে 821 খ্রিস্টাব্দে পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়। পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। এখানে 24 মিটার উঁচু গড় রয়েছে। এটি সোমপুর বিহার নামেও পরিচিত। এছাড়াও রয়েছে ময়নামতি। 8ম শতকের রাজা মানিক চন্দ্রের স্ত্রী ময়নামতির কাহিনী এই জায়গার ইতিহাসের সঙ্গে জড়িত। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে কুমিল্লা শহরের কাছে ময়নামতি অবস্থিত। এটি বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল, তবে এখানে হিন্দু ও জৈন ধর্মের নিদর্শনও পাওয়া যায়। এছাড়াও রয়েছে লালবাগ কেল্লা। ঢাকার দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে 1678 খ্রিস্টাব্দে লালবাগ কেল্লা নির্মিত করা হয়। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মুহাম্মদ আজম শাহ এই দুর্গটি নির্মাণ কাজ শুরু করলেও শেষ করতে পারেননি। দুর্গটি সম্পূর্ণ ইটের তৈরি। দুর্গের মাঝখানে খোলা জায়গায় মুঘল শাসকগণ তাঁবু টাঙিয়ে বসবাস করতেন। ধন্যবাদ। এখন আমি আমার পরবর্তী সহপাঠী আফনা পিয়াকে অনুরোধ করব তার স্লাইডগুলো বলার জন্য।